নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইন্ডিয়াজ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড এই চ্যাপ্টারটার পার্ট 1টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করি, তারপর WBCS কোয়ালিফাই করি। চ্যাপ্টারের শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম। ঠিক আছে, তো এই ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম কি? ধরো আমাদের দেশের মধ্যে থাকা কোনো একজন ইম্পোর্টার, যে কিনা বিদেশ থেকে জিনিসপত্র ইম্পোর্ট করে নিয়ে আসে, সেই ইম্পোর্টার যখন বাইরের দেশে যাবে কোনো কিছু ইম্পোর্ট করতে, তখন সে কি আমাদের দেশের যে কারেন্সি অর্থাৎ রুপি দিয়েই কি বাইরের দেশে বিজনেসটা করতে পারবে? মানে আমেরিকা থেকে যদি সে কোনো টি শার্ট কিনে নিয়ে আসে, সে কি এই রুপির বিনিময়ে আমেরিকান ব্যবসায়ীর কাছ থেকে টি শার্টটা কিনতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাকে কি করতে হবে? তার কাছে যে রুপিটা থাকবে, মানে যে পরিমাণ টাকা থাকবে রুপি কারেন্সির রূপে, সেইটাকে তাকে ডলারে কনভার্ট করতে হবে এবং তারপরেই সে সেখানকার ডোমেস্টিক মার্কেট থেকে জিনিসপত্র কিনে আমাদের দেশে নিয়ে আসতে পারবে ইন ফর্ম অফ ইম্পোর্ট। তো সেই জন্য আমাদের দেশের সাথে বৈদেশিক যে রাষ্ট্রগুলি আছে তাদের যে বিজনেস, সেইটাকে স্মুথ রানিং করার জন্য এবং সেই বিজনেসটাকে ফলপ্রসূ করার জন্য আমরা ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেমের কনসেপ্টটা দেখব। তো এই ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম মানে হচ্ছে যে আমরা ঠিক করব যে আমরা বিদেশের কারেন্সির এগেনস্টে আমাদের টাকাকে, মানে আমাদের রুপিকে কোন জায়গায় রাখবো। অর্থাৎ আমরা $1 সমান কত টাকা হিসেবে ধরবো, বা £1 সমান কত রুপি ধরবো। তো এই যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে আমরা এই $1 পরিবর্তে $1 পরিবর্তে আমরা এতগুলো টাকা আমরা রাখছি, বা £1 পরিবর্তে এত টাকা রাখছি, এটাই হচ্ছে এক্সচেঞ্জ রেট সিস্টেম। আমাদের দেশে যেমন আছে, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এই এক্সচেঞ্জ রেট সিস্টেম যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত তাদেরকে করতে হয়। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব টাইপস অফ এক্সচেঞ্জ রেট সিস্টেম। আমরা সাধারণত এই দুটো টাইপের এক্সচেঞ্জ রেট সিস্টেম এখানে দেখতে পাই। একটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, আর একটা হচ্ছে ফ্লোটিং। ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমের ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট কি করে, আমাদের ডোমেস্টিক কারেন্সি অর্থাৎ কিনা রুপি, এই রুপি মানটাকে ফিক্সড করে দেয় বিভিন্ন আন্তর্জাতিক কারেন্সির রেসপেক্টে। অর্থাৎ আজকে যদি ভারত সরকার ঘোষণা করে যে আমি $1 ইকুয়ালস টু 75 রুপি এক্সচেঞ্জ রেট দেব, তখন একজন আমেরিকান ব্যবসায়ী যিনি কিনা ভারতবর্ষ থেকে কোনো একটা জিনিস ক্রয় করতে ইচ্ছুক, তাকে ডলারের পরিবর্তে প্রতি ডলারে আমরা $75 করে দেব। এটা হলো ফিক্সড। এইবার এটার কী ধরনের পজিটিভ নেগেটিভ আছে আমি বলি ফিক্সড কারেন্সি রিজাইমে। তো ফিক্সড কারেন্সি যদি আমি করে দিই তাহলে কি হবে, ধরো আমি একটা সাধারণ মার্কেটের কথা যদি ভাবি, একটা এলাকাতে ধরো 5 জন ব্যবসায়ী আছে। ঠিক আছে, এই 5 জন ব্যবসায়ী চালের ব্যবসা করেন এবং প্রত্যেকে 40 টাকা, একজন 40 টাকা রেটে চাল দিচ্ছেন, একজন 35 টাকা রেটে চাল দিচ্ছেন, একই পরিমাণ একই কোয়ালিটির চাল। একজন দিচ্ছেন 45 টাকা রেটে, একজন 50 টাকা রেটে, এবং একজন 50 টাকা রেটে এবং আরেকজন 55 টাকা রেটে চাল বিক্রি করছেন। তাহলে একজন ক্রেতা যেখানে সবচেয়ে কম পাচ্ছেন অর্থাৎ কিনা 35 টাকা, সেখানে গিয়ে ক্রয় করবেন। সেরকমই আমাদের দেশ থেকে যে জিনিসটা বৈদেশিক রাষ্ট্রটি আমদানি করে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা যদি অন্য কোনো দেশে কম ডলার খরচা করে পায়, তাহলে কিন্তু তারা সেই অপশানের দিকে ঝুঁকে যাবে। বোঝা গেল? অতএব আমাদের রুপির উপর এই ধরনের একটা প্রেশার কিন্তু অলওয়েজ মেনটেন্ড হয়ে থাকবে যদি আমি ফিক্সড কারেন্সি রিজাইমে যাই। ওকে, অর্থাৎ আমি রিজিডলি বলে দিলাম যে আমি 40 টাকার কমে চাল বিক্রি করব না। তাহলে একজন ক্রেতা এসে 35 টাকায় যেখানে পাবেন, যদি ইকুয়াল কোয়ালিটির পান, তাহলে কিন্তু সেটা গ্রহণ করবেন। অতএব এইটা হলো আমাদের ফিক্সড কারেন্সি রিজাইমের সমস্যা। এবার যদি দেখা যায় যে সেই প্রোডাক্টটা যেটা আমাদের দেশ থেকে বৈদেশিক কোনো একটা রাষ্ট্র আমদানি করতে চাইছে, সেটা একদম ইন্ডিয়ার মনোপলি রয়েছে,
ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়াতে বহু পরিমাণে উৎপন্ন হয় এবং একমাত্র ইন্ডিয়াতেই উৎপন্ন হয়, এবং আমাদের দেশ থেকে সেটা বিদেশে না গেলে সেই জিনিসটার যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূরণ হচ্ছে না, এবং সেটা অত্যাবশ্যকীয় পূর্ণ করার ক্ষেত্রে। তাহলে যেটা দেখা যাবে, তাহলে কিন্তু আমি আমার যে টাকা, মানে যে ওই জিনিসটার দাম, সেটা কিন্তু ইচ্ছা মতো আমি কিন্তু একটা হায়ার লিমিটে রাখতে পারবো। সেরকমই যদি আমাদের দেশে এরকম আমদানি করার মতো জিনিস থাকে বিদেশি রাষ্ট্রগুলোর ক্ষেত্রে, যে হ্যাঁ আমাদের দেশ থেকে রপ্তানি হবে যে জিনিসটা, সেটা একমাত্র আমাদের দেশেই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য, তখন কিন্তু আমরা এই টাকার রেটটাকে একটা হায়ার রেটে রাখতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। তো কারণ আমাদের থেকে যদি শ্রীলঙ্কা কম ডলার, শ্রীলঙ্কা একজন ব্যবসায়ী যদি কম ডলার খরচা করে একই কোয়ালিটির জিনিস পেয়ে যান, তাহলে কিন্তু সেই দেশের থেকে সেই জিনিসটা কিনে নেবে, এবং এর ফলে কী হবে, আমাদের দেশের যে এক্সপোর্ট, এই এক্সপোর্টটা কিন্তু ফল করে যাবে এবং অন্যান্য দেশের কাছে আমরা কিন্তু এক্সপোর্টটাকে হারিয়ে ফেলবো। সেজন্য আমাদের দেশে এই এক্সচেঞ্জ রেট সিস্টেম এবং ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তাহলে এত কিছু নেগেটিভিটি থাকা সত্ত্বেও কেন ফিক্সড কারেন্সি রিজাইমকে বা ফিক্সড যে এক্সচেঞ্জ রেট, এটাকে কেন বিভিন্ন দেশগুলো গ্রহণ করে? ফিক্সড এক্সচেঞ্জ রেটের কী কী পজিটিভ দিক আছে? ফার্স্ট হচ্ছে যে এটা একটা স্টেবিলিটি দেয় ইন ফরেন ট্রেড। যেহেতু ওভারনাইট এক্সচেঞ্জ রেটটা কমে যায় না বা বেড়ে যায় না, তার ফলে কি হয়, যে ফরেন ট্রেডটা থাকে সেটা খুব স্টেবল ওয়েতে, খুব সুন্দরভাবে এটা মেনটেন্ড হয়। আর কি আছে, যে ফিক্সড কারেন্সি রিজাইম যদি আমরা এক্সচেঞ্জ রেটটাকে রাখতে পারি, তাহলে কি হবে, যে বিদেশি যারা ইনভেস্টার, ফরেন ইনভেস্টার, তাদের জন্য লো রিস্ক ফ্যাক্টর কাজ করবে। কারণ কি, যেহেতু টাকাটাকে, এক্সচেঞ্জ রেটটাকে আমরা ফিক্স করে দিয়েছি, ঠিক আছে। আর যেটা হয় যে হঠাৎ করে টাকা তুলে নিয়ে প্যানিক ফ্লাইট যেটা হয় আর কি, সেই প্যানিক ফ্লাইটটাকে, মানে পসিবিলিটি অফ প্যানিক ফ্লাইট অফ ক্যাপিটাল, এটাকেও কিন্তু আমরা কমিয়ে আনতে পারি, ঠিক আছে। পসিবিলিটি অফ প্যানিক ফ্লাইট অফ ক্যাপিটাল, এটাকে কমিয়ে আনতে আমরা পারি বাই ফিক্সড কারেন্সি রিজাইম। এইবারে আমরা নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে ফ্লোটিং কারেন্সি, যেটা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ওটা আমরা একটু দেখছি। তো এখানে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বলতে কি বোঝাচ্ছে, এখানে সিম্পল বাজার অর্থনীতিকে ফলো করা হয়, অর্থাৎ কি না, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, এই নীতির ওপর বেস করে কোনো একটা কারেন্সির যে এক্সচেঞ্জ রেট সেটা ফিক্সড করা হয়। মানে যদি আজকে আমার দেশের প্রোডাক্টগুলোর, মানে আমার দেশের যে অভ্যন্তরীণ প্রোডাকশান, সেটা যদি বিশ্বের কাছে খুব গ্রহণযোগ্য হয় এবং যদি সেটার ডিমান্ড থাকে, তাহলে কি হবে, বিশ্ব অর্থনীতিতে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রগুলি তাদের কারেন্সিকে টাকায় রূপান্তরিত বা রুপিতে রূপান্তরিত করতে চাইবে, ঠিক আছে। তখন আমার যে রুপি, এটার ডিমান্ডটা বাড়বে, ঠিক আছে। মানে যদি আমাদের দেশের উৎপাদিত জিনিসপত্রের বাজারে ডিমান্ড থাকে, আমার দেশের যে কারেন্সি অর্থাৎ কিনা রুপি, সেটারও ডিমান্ড থাকবে বাজারে। অতএব তখন আমার রুপি কিন্তু আস্তে আস্তে উপরে উঠবে অন্যান্য কারেন্সির কম্পিটিশানে, ঠিক আছে। এই ফ্লোটিং দু রকমের হয়, একটা হচ্ছে ফ্রি ফ্লোট, দেখে নাও ফ্রি ফ্লোট, আর একটা হচ্ছে কিছুটা ম্যানেজড ফ্লোট। তাহলে এই ফ্রি ফ্লোট কী জিনিস এবং ম্যানেজড ফ্লোট কী জিনিস? ফ্রি ফ্লোট মানে একেবারে আমাদের গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল ব্যাঙ্কিং ইনস্টিটিউশন, তারা এক্সচেঞ্জ রেটটাকে মানে কোনো রকমভাবে প্রভাবিত করতে পারে এরকম কোনো পলিসি গ্রহণ করবে না। একদম বাজার অর্থনীতির যে নিয়ম, সেই অনুযায়ী ডিমান্ড সাপ্লাইয়ের ওপর আমাদের যে রুপি, সেটাকে কম্পিটিশানে পাঠিয়ে দেওয়া হবে ইন্টারন্যাশনাল কারেন্সিগুলোর সাথে, এবং সেটা তার নিজস্ব মূল্য নির্ধারণ করে নেবে ডিমান্ড সাপ্লাইয়ের সহজ নিয়মে,
ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো একটা ফ্রি ফ্লোট। আর ম্যানেজড কি, ম্যানেজড ফ্লোটের ক্ষেত্রে কি হয়, একটা রেঞ্জের মধ্যে প্লাস মাইনাস একটা রেঞ্জের মধ্যে আমরা রুপিকে ফ্লাকচুয়েট করতে দেখতে পাই, এবং যখন প্রয়োজন পড়ে তখন আমাদের যে সেন্ট্রাল ব্যাঙ্কিং ইনস্টিটিউশন, অর্থাৎ কি না আমাদের দেশের ক্ষেত্রে এটা আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা ইন্টারভিন করেন এবং তারা কি করেন, এক্সচেঞ্জ রেটটাকে কিছুটা ম্যানেজ করেন, যাতে করে এটা একটা মাত্রাতিরিক্ত ফল না ঘটে এক্সচেঞ্জ রেটটার। ওকে, সাধারণত এই ম্যানেজমেন্টটা করা হয় ফরেন কারেন্সি কেনা বেচার মাধ্যমে। ঠিক আছে, যেরকম সিচুয়েশন আসবে সেই অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আমাদের যে সেন্ট্রাল ব্যাঙ্ক, তারা ফরেন কারেন্সিকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের যে রুপির ভ্যালু সেটাকে কিছুটা প্রভাবিত করবে, কিছুটা ম্যানেজ করবে। ওকে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এই ফ্রি ফ্লোটকে কিন্তু অ্যালাউ করা হয় না, এটা কিন্তু নয়। আমাদের দেশে ম্যানেজড ফ্লোটকে কিন্তু আমরা অ্যালাউ করি, অর্থাৎ এখানে আরবিআই বিভিন্ন সময় ইন্টারভিন করেন। তাহলে এই ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমের ক্ষেত্রে কি কি সুবিধে পাওয়া যায়? ফার্স্ট যেটা হচ্ছে, লিকুইডিটিটা চরম পর্যায়ে থাকে, অর্থাৎ যে কোনো পর্যায়ে যে কোনো আন্তর্জাতিক বিজনেসের ক্ষেত্রে আমাদের রুপির, যদি আমরা মানে আমাদের যে দেশের কারেন্সি সেটাকে যদি আমরা ফ্রি ফ্লোট করতে দিই, সেটার খুব ভালো একটা লিকুইডিটি শো করবে, যখন তখন সেটা এক্সচেঞ্জ করে বিভিন্ন বিজনেসম্যানরা তারা বিজনেসে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কিছু এক্সটার্নাল শকস থাকে, সেটাকেও কিন্তু এই ফ্লোটিং কারেন্সি থাকলে সেটাকে কিন্তু আমরা কিছুটা বাফার করতে পারি। কীরকম? ধরা যাক এই অয়েল প্রাইসটা হঠাৎ করে হাইক করে গেল, বেড়ে গেল। যদি আমরা ফ্লোটিং কারেন্সিতে থাকি তাহলে কিন্তু এই বেড়ে যাওয়ার জন্য আমাদের যে আন্তর্জাতিক প্রেশার আসবে আমাদের কারেন্সির ওপর, সেই প্রেশারটাকে কিন্তু আমরা এই ফ্লোটিং কারেন্সি সাহায্যে বা ফ্লোটিং রিজাইম দিয়ে আমরা কিন্তু সেটাকে কিছুটা বাফার করতে পারবো, কিছুটাকে প্রতিরোধ করতে পারবো। এইবারে আমরা দেখব ফ্লোটিং কারেন্সিতে আমরা বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমের ক্ষেত্রে আমরা কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমরা পাই। ফার্স্ট সেটা হচ্ছে প্রচণ্ড ইনস্টেবিলিটি পাওয়া যায়। যেহেতু বাজার অর্থনীতিতে ডিমান্ড সাপ্লাই সব সময় একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, অতএব আমাদের দেশের যে অর্থনীতির যে আমাদের কারেন্সিটা, সেটাও কিন্তু একটা ইনস্টেবিলিটিতে ভুগতে থাকে যদি আমরা এক্সচেঞ্জ রেট সিস্টেমটাকে আমরা পুরোপুরি ফ্লোটিং নিয়ে নিই। আর কি হয়, দুই হচ্ছে যে আমাদের দেশের যে স্বাভাবিক ইকোনমিক স্ট্রাকচার, সেটার উপরে এই ফ্রি ফ্লোটটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই থাকবে। কারণ যখন তখন টাকার দাম পড়ে যাচ্ছে, যখন তখন উঠে যাচ্ছে, একটা দিনে দুবার তিনবার পড়ছে, দুবার তিনবার উঠছে। তো এই ধরনের ফ্লোটিংয়ের ক্ষেত্রে যদি সেটা খুব নেগেটিভ জায়গায় চলে যায়, ম্যানেজ করা যদি না যায়, তাহলে সেটা কিন্তু আমাদের ইকোনমিক স্ট্রাকচারের পক্ষে খুব একটা ভালো সংকেত হতে পারে না। থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা কিন্তু একটা ইনফ্লেশনারি এফেক্ট দেয়, গ্রেটার ইনফ্লেশনারি এফেক্ট দেয়। মানে এটা কিন্তু ইকোনমিকে ফার্দার ইনফ্লেট করে এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু ইনফ্লেটটা করতে পারে। তো এই ধরনের ফ্লোটিং কারেন্সি রিজাইমে যদি আমরা ঢুকি, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট যদি আমরা গ্রহণ করতাম পুরোপুরি, তাহলে আমাদের দেশে এই ধরনের সমস্যাগুলো আমরা একটার পর একটা লক্ষ্য করতে পারতাম। ইনস্টেবিলিটি, ইকোনমিক স্ট্রাকচার, ইনফ্লেশনারি এফেক্ট, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারতাম। ওকে, তাহলে আমরা যে পড়লাম যে ফিক্সড একদিকে পড়লাম ফ্লোটিং, তাহলে এইগুলোর মধ্যে কোনটা বেস্ট? দেখো, যে সমস্ত ইকোনমিগুলো একটু স্মলার ইকোনমি, ঠিক আছে, এবং ডমিনেন্ট ট্রেডিং পার্টনার, এই সম্বলিত যে ধরনের এই দুটো ফিচার যে ইকোনমির ক্ষেত্রে কাজে লাগে, সেক্ষেত্রে কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগতে পারে। যেমন আমরা নেপাল, ভুটান এগুলোর একটা
জানি আমরা হচ্ছি মানে ইন্ডিয়া হচ্ছে একটা মেজর অ্যান্ড ডমিনেন্ট ট্রেডিং পার্টনার, ঠিক আছে। তো সেই নেপাল ভুটানের ক্ষেত্রে কিন্তু একটা পেগড কারেন্সি থাকে, মানে আমাদের রেটটা কিন্তু ফিক্স করা থাকে ওদের সাথে। তাহলে আমরা যেহেতু ইন্ডিয়া হিসেবে ডমিনেন্ট ট্রেডিং পার্টনার উইথ নেপাল অ্যান্ড ভুটান, তাই কিন্তু ওই ছোটো ইকোনমিগুলোর ক্ষেত্রে ফিক্সড কারেন্সি রিজাইমটা মানে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমটা কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগে। কিন্তু অন্যদিকে ফ্লোটিং উইথ ম্যানেজমেন্ট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইকোনমির ক্ষেত্রে কিন্তু বেস্ট বলে জাজ করা হয়, ঠিক আছে। কারণ সেখানে কিছুটা ম্যানেজমেন্ট থাকে, কিছুটা ফ্রি ফ্লোট থাকে, অতএব কারেন্সিটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি দেয়। আবার যে লিকুইডিটি, ইন্টারন্যাশনাল লিকুইডিটির ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্লোটিং কারেন্সি রিজাইমটা। ওকে, এইবার আমরা কিছু ইকোনমিক কনসেপ্ট এই কারেন্সি, ফরেন এক্সচেঞ্জ ইত্যাদি রিলেটেড একটু দেখব। প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন কথাটার মানে হচ্ছে যে আমরা যদি আমাদের দেশে ধরো রুপি আছে, এই রুপিটা কোনো কারণে, ঠিক আছে, কোনো কারণে ফল করে গেল, ঠিক আছে, ফল করে গেল ডলারের তুলনায়, তখন আমরা বলবো যে রুপির ডেপ্রিসিয়েশন ঘটলো। আমরা এরকম অনেক কিছু নিউজে দেখতে পাই, খবরে আমরা দেখি যে আজকে টাকার দাম পড়ে গেছে, কালকে অমুকের দাম টাকার দাম বেড়ে গেছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই বিভিন্ন সময় নিউজ চ্যানেলগুলোতে। তো এর কারণ হচ্ছে যে এখানেও সেই ইকোনমির যে ডিমান্ড সাপ্লাই নীতি কাজ করে, ঠিক আছে, ডিমান্ড সাপ্লাই। তো কোনো সময় যদি আমাদের দেশের রুপির ডিমান্ড বাড়ে, ঠিক আছে, তখন আমরা দেখতে পাই রুপিকে উপরের দিকে যেতে, আর যখন কমে তখন আমরা দেখতে পাই নিচের দিকে নামছে রুপি, ঠিক আছে। তো এটাকে বলে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তোমরা একটু আগেই এক্সচেঞ্জ রেট সিস্টেমগুলো পড়েছো। তো এই ক্ষেত্রে এটা তখনই সম্ভব যখন সেটা একটা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে থাকবে। ফিক্সড রেটে যদি থাকতো তাহলে তো টাকার দামটা পড়তোই না, ঠিক আছে। তাহলে আমার দরকার হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। যদি টাকাটাকে ডেপ্রিসিয়েট বা সেই দেশের কনসার্ন কারেন্সিকে ডেপ্রিসিয়েট করতে হয়, তো অবশ্যই একটা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম কিন্তু থাকতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন যদি হয় তাহলে তার কি এফেক্ট থাকে? এর একটাই এফেক্ট, ডেপ্রিসিয়েশন মানে টাকার দামটা কমে যাচ্ছে। তার মানে তখন $1 যদি কেউ কোনো একজন ব্যবসায়ী খরচা করে তার তুলনায় বেশি টাকা পাবে। অর্থাৎ সেখানে ধরে দেখা যায় 80 টাকা পাবে, আগে পেতো 75 টাকা, ঠিক আছে। তো এই যদি 80 টাকা পায় তাহলে সেই 80 টাকাতে ডোমেস্টিক কারেন্সিতে বেশি জিনিস কিনতে পারবে, ঠিক আছে। তো তার ফলে এই ডেপ্রিসিয়েশনের ফলে কিন্তু কিছুটা আমাদের যে দেশের যে রপ্তানি, ঠিক আছে, রপ্তানি বা এক্সপোর্টটা কিন্তু কিছুটা বুস্ট আপ হয়, ঠিক আছে। তাহলে ইম্পোর্টটা কি হয়? ইম্পোর্টটা কিন্তু কমে যায়। তার মানে যখন আমাদের টাকার ডেপ্রিসিয়েশন হয় ইম্পোর্টটা কমে, কারণ কোনো একজন ইম্পোর্টার তখন 80 টাকা খরচা করে $1 পাবে। আগে কত পাচ্ছিল? মোটে 75 টাকা খরচা করে $1 পাচ্ছিল। তারপরে সেই টাকাটা জিনিস মানে সে তার ডলারে যে দেশে বিজনেস হয় সেই দেশ থেকে কোনো একটা জিনিস আমদানি করে আমাদের দেশে নিয়ে আসছিল। তাহলে তাকে এখন ডোমেস্টিকের তুলনায় 5 টাকা বেশি খরচা করতে হচ্ছে 75 টাকার থেকে। তাহলে তার ক্ষেত্রে ইম্পোর্টটা কিন্তু আর লাভজনক থাকছে না, কিছুটা হলেও লস হচ্ছে। সেই জন্য এই সময় আমরা দেখতে পাই যে ইম্পোর্টটাকে ফল করতে। ওকে, এইবারে আমরা দেখব ডিভ্যালুয়েশন। দেখো, প্রথমে আমরা পড়েছিলাম ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি হচ্ছিল, আমার দেশের টাকাটা নিজের থেকে মানে আমাদের দেশের যে কারেন্সিটা এটা অটোমেটিক্যালি ফল করে যাচ্ছিল, তখন আমরা বলছিলাম সেটা একটা ডেপ্রিসিয়েশন। আর যখন এটা ম্যানেজড করে হচ্ছে তখন আমরা বলছি ডিভ্যালুয়েশন। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কেন আমাদের দেশের কারেন্সিকে ডিভ্যালুয়েট করব? কারণ ডিভ্যালুয়েট করা মানে সেই টাকার দামটাকে কমিয়ে দেওয়া অন্য দেশের কারেন্সির তুলনায়। তাহলে আমরা কেন আমাদের দেশের কারেন্সিটাকে ডিভ্যালুয়েট করব? দেখো, একটু আগেই আমরা যে যুক্তিতে পড়লাম যে যখন ডিভ্যালুয়েশন হয় অর্থাৎ কিনা টাকার দাম কমে, তখন কি হবে? 75 টাকা ইকুয়ালস টু হয়ে যাবে 80 টাকা। কারণ
$1 ভাঙিয়ে যে লোকটা ইউএসএ থেকে ট্রেড করতে আসছিল ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেটে, সে প্রথম দিকটায় পাচ্ছিল এই 75 টাকাটা, আর এখন পাচ্ছে এই 80 টাকাটা। তাহলে তার পক্ষে এই সময়টা সবচেয়ে সুটেবল বিজনেসটাকে বাড়ানোর জন্য। সে তখন $1 খরচা করে পাচ্ছে 80 টাকা। অতএব সে চাইবে এই মুহূর্তে এসে আমরা মার্কেট থেকে জিনিসপত্র কিনবো। তখন কি হবে, ইন্ডিয়ার যে এক্সপোর্টটা বাড়বে, ইম্পোর্টটা কমবে। তো অনেক সময় আমরা যখন ফিক্সড ম্যানেজমেন্ট সিস্টেম বা ফিক্সড ফরেন এক্সচেঞ্জ যখন আমরা দেখি, এই ফিক্সড কারেন্সির মানে ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু ডিভ্যালুয়েট করি কারেন্সিটাকে, কারণ যাতে করে আমাদের এক্সপোর্টটাকে বাড়ানো যায় এবং ইম্পোর্টটাকে কমানো যায়। তার ফলে কি হবে, যদি আমাদের ফরেন এক্সচেঞ্জ ক্রাঞ্চ হয় কোনো সময়, মানে দেখা যাচ্ছে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ যেটা সেটা একটা চাপের মধ্যে পড়ছে, এই রকম কোনো সিচুয়েশান যদি ক্রিয়েটেড হয়, তাহলে আমরা চেষ্টা করব আমাদের এক্সপোর্টটাকে বাড়ানোর, ইম্পোর্টটাকে কমানোর। তো তখন আমাদেরকে কিন্তু ডিভ্যালুয়েশনের রাস্তায় হাঁটতে হবে, আমাদের টাকাকে আমাদের জেনে শুনে সেই টাকাটার যে ভ্যালু সেটাকে কমাতে হবে। ওকে, তাহলে আমাদের যে লেসার ডেভেলপড বা যে ডেভেলপিং কান্ট্রিজগুলো আছে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই ডিভ্যালুয়েশনটা করে থাকে তাদের এক্সপোর্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য ইম্পোর্টের তুলনায়। তো এটা একটা খুব ভালো পদ্ধতি, যে পদ্ধতিকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু আমাদের দেশের এক্সপোর্টটাকে বাড়াতে পারি। ঠিক আছে, আর একটা কী হয়, যখনই এরকম সিচুয়েশন হবে, যখন টাকার দামটা ডলারের তুলনায় পড়বে, তখন একটা বিদেশি ইনভেস্টার সে কিন্তু দেশের মধ্যে একটা অপরচুনিটিকে দেখতে পাবে এবং সে তখন ইনভেস্ট করার চিন্তাভাবনা করবে। অতএব ফরেন কারেন্সি একটা ইনফ্লো ঘটবে আমাদের দেশের মধ্যে। তো এটা একটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে, ডিভ্যালুয়েশনের। যদিও সব সময় সেটা ভালো নয়, অনেক ক্ষেত্রে চাপে পড়েও আমাদেরকে ডিভ্যালুয়েট করতে হয়েছে এবং করতে হয়, যে সমস্ত ইকোনমিগুলো ফিক্সড কারেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমকে ফলো করে। তো এইখানে একটা টার্ম আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে কারেন্সি ওয়ার। ঠিক আছে, কারেন্সি যুদ্ধ। কি হয়, যে বিভিন্ন দেশগুলো নিজেদের কারেন্সির ভ্যালুকে কমাতে থাকে। এর ফলে কি হয়, একটা কম্পিটিশান তৈরি হয়ে যায় এবং কারেন্সির ভ্যালু কমালে তাদের এক্সপোর্টটা বাড়বে। তো এই কারেন্সি ওয়ার যেটা, সেটা শুরু হয়ে যায়। তখন একটা দেশ আরেকটা দেশের সাথে কম্পিটিশান করে তাদের যে কারেন্সি, সে দেশের যে মুদ্রা, সেই মুদ্রার যে মূল্য সেটাকে ডিভ্যালুয়েট করতে থাকে এবং একটা কারেন্সির ওয়ার শুরু হয়। এর ফলে যেটা হয়, কনসার্ন দেশগুলোর এক্সপোর্ট বাড়ে। এই যে কারেন্সি ওয়ার, এই টার্মটা প্রথম ব্রাজিলিয়ান ফাইন্যান্স মিনিস্টার 2010 সালে কয়েন করেছিল, বাজারে এনেছিল কারেন্সি ওয়ার কথাটা। তো আমরা দেখতে পাই বিভিন্ন সময় ইউএসএ, চায়না, জার্মানি, ইউরোজোনের কান্ট্রিগুলোর মধ্যে এই ধরনের যে কারেন্সি ওয়ার সেগুলো চলতে থাকে, যেগুলো খুব ভালো কারেন্সিগুলোর মধ্যে এই যে কারেন্সি ওয়ারের সিস্টেমটা চলতে থাকে। এইবারে আমরা দেখব হিস্ট্রি অফ এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া, এক্সচেঞ্জ রেট সিস্টেম ইন ইন্ডিয়া। প্রথমে আমরা স্বাধীনতার পরে 1947 থেকে 71 সাল পর্যন্ত যেটা ছিল, আমাদের ইন্ডিয়া যে ব্রেটন উডস সিস্টেম অনুযায়ী অ্যাডজাস্টেবল পেগ সিস্টেম অফ এক্সচেঞ্জ রেটকে গ্রহণ করেছিল। ঠিক আছে, অ্যাডজাস্টেবল পেগ সিস্টেম। এখানে ভারতীয় কারেন্সিকে ইউএস ডলারের সাথে পেগ করা হয়েছিল। ঠিক আছে, এক্ষেত্রে যে যে এক্সচেঞ্জ রেটটা, সেই রেটটাকে হতে হবে ডিফাইন্ড ভ্যালুর ±1%-এর মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু হতে হবে। তো এটাকে আমরা অনেক সময় পার ভ্যালু সিস্টেমও বলে থাকি। ওকে, এরপরে যে আমরা ব্রেটন উডস সিস্টেমের কথা বললাম, সেইটা কোল্যাপস করে যায়। ঠিক আছে, এবং 1971 থেকে 75 সালের মধ্যে ভারতের যে কারেন্সি, এটাকে পেগ করা হয় ইউকের পাউন্ড স্টার্লিংয়ের সাথে। ঠিক আছে, এবং এই সিস্টেমটা 75 সাল পর্যন্ত কন্টিনিউ হতে থাকে। ওকে, এরপরে যেটা হয় 1975 থেকে 92 সালের মধ্যে
যে সিস্টেমটা ফলো করা হয় সেটা অনেকটা সায়েন্টিফিক ছিল। এখানে একটা বাস্কেট অফ কারেন্সির সাথে ভারতীয় কারেন্সিকে পেগ করে দেওয়া হয়, বাস্কেট অফ কারেন্সি এর সাথে ভারতীয় কারেন্সিকে কিন্তু আমরা পেগ করি। এবার সেটা তার নিজের ভ্যালুটা বুঝে নেয়। ওকে, মানে আগে যেরকম কেবলমাত্র ডলার এবং পরবর্তী ক্ষেত্রে পাউন্ড স্টার্লিংয়ের সাথে পেগ করা হচ্ছিল, এখন কিন্তু একটা বাস্কেট অফ কারেন্সি মানে একাধিক কারেন্সির সাথে এটাকে কিন্তু নিজের ফ্রি ফ্লোট করতে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। তো আমরা জানি যে 90-এর দশকের গোড়াতে আমাদের একটা মেজর বিওপি ক্রাইসিস হয়, ঠিক আছে, কারণ আমি বলেছি গালফ ওয়ার ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো। তারপরে হাই ফিসকাল ডেফিসিটের জন্য আমাদের যে ফরেন এক্সচেঞ্জে কিন্তু টান পড়ে ভীষণ রকমভাবে। তো আমাদের বিওপি ক্রাইসিসটাকে মেটানোর জন্য তখন আমরা গ্রহণ করি লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম। লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে LERMS বলি। ওকে, এই সিস্টেমটাকে আমরা অনেক সময় ডুয়াল এক্সচেঞ্জ রেটও বলে থাকি। কীভাবে ডুয়াল সেটা আমরা একটু আলোচনা করে নেব। কারণ এখানে যে এক্সপোর্ট আর্নিংটা পেতাম আমরা, তার 100 টাকার মধ্যে 40 টাকাকে আমরা অফিসিয়াল এক্সচেঞ্জ রেটে, যেটা আরবিআই ফিক্স করবে, কনভার্ট করতাম। আর বাকি 60% বা 60 টাকা আমরা ফ্রি যেটা আর কি ফ্লোট করে ডিমান্ড সাপ্লাই এই সিস্টেমে আমি বাকি 60 টাকার মানে বাকি 60%-এর কনভার্টিবিলিটিটা ঠিক করতাম, ঠিক আছে। তো এইখানে সেজন্য এটাকে আমরা ডুয়েল এক্সচেঞ্জ রেট সিস্টেমও বলে থাকি। এইবার আমরা চলে এলাম 1993 এবং পরবর্তী সময়। এক্ষেত্রে আমরা ডুয়েল এক্সচেঞ্জ রেট সিস্টেমকে কিন্তু অ্যাবলিশ করে দিলাম এবং একটা ইউনিফাইড এক্সচেঞ্জ রেট সিস্টেমকে অ্যাডপ্ট করলাম, ঠিক আছে। এর মাধ্যমে আমরা 100% কনভার্সন, ঠিক আছে, আমরা অ্যালাউ করলাম এবং সেটা হতো ম্যানেজড ফ্লোট। রেট সিস্টেমের মধ্যে, অর্থাৎ আমরা 93 সালের পরবর্তী ক্ষেত্রে আমরা পুরোপুরি ম্যানেজ ফ্লোটের দিকে অগ্রসর হয়ে গেলাম। আমরা আর কোনো রকমভাবে প্রিভিয়াস যে জিনিসগুলো আমরা ফলো করে এসেছি সেগুলোকে আর রাখলাম না। ওকে, তো ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড সংক্রান্ত ভিডিওর ফার্স্ট পার্টটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।